বাংলাদেশের অবস্থা আগের থেকে অত্যন্ত খারাপ হয়েছে। জিডিপি গ্রোথের পরিমাণ ভীষণ মাত্রায় কমে গেছে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ফলে এই মুহূর্তে আইএমএফ থেকে কোনো অবস্থাতেই বাংলাদেশকে টাকা দেওয়া সম্ভব নয়। আইএমএফ কর্তারা কিছুদিন আগে বাংলাদেশে এলেন, মোহাম্মদ ইউনূসের অতিথি আপ্যায়নের প্রশংসা করলেন, কিন্তু টাকা না দিয়েই তারা দেশে ফিরে গেলেন। অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফেরার পরেও মোহাম্মদ ইউনূসের হাতে ঝুলল একটা ভিক্ষার বাটি, যে বাটি ফাঁকা। মাত্র $1.3 বিলিয়ন লোনের জন্য তারা আইএমএফকে বারংবার অনুরোধ করতে শুরু করেন। আইএমএফ কর্তারা দেখেন, চলো লোনের যখন শেষ কিস্তিটা দিতেই হবে, আমরা বাংলাদেশে নিজেরা যাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখি, এবং যদি মনে হয় সেই লোন রিটার্ন পাওয়া যেতে পারে তাহলেই আমরা শেষ কিস্তিটা দেব। কিন্তু তারা বাংলাদেশে তো এলেন, তারা বাংলাদেশের অতিথি আপ্যায়নের প্রশংসা করলেন, আন্তর্জাতিক স্তরে খবর হলো, কিন্তু তারা যখন দেশে ফিরে গেলেন তারা জানিয়ে দিলেন বাংলাদেশকে এই মুহূর্তে লোন দেওয়া তাদের পক্ষে পসিবল নয়। পরিবর্তিত পরিস্থিতি অনুসারে 21শে এপ্রিল থেকে 25শে এপ্রিল ফের একবার আমেরিকায় তারা মিটিং করবেন। সেই মিটিংয়ে যদি মনে হয় বাংলাদেশের অবস্থা একটু আপগ্রেডেড হয়েছে, উন্নতি হয়েছে, তাহলে সেই অবস্থায় তারা একটু লোন দেওয়ার কথা ভাবলেও ভাবতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা আরো খারাপ হওয়ার দিকে চলে গেল। শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আইএমএফ থেকে লোন নিয়েছিলেন। সে সময় বাংলাদেশ, রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়, বিভিন্ন দিক থেকে ক্রাইসিস পিরিয়ডে পড়েন। এক, ফুড সিকিউরিটির জায়গায় কমে যায়, যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে অনেক কিছু ইনপুট এক্সপোর্ট ব্যাহত হয়, ফলে তিনি আইএমএফ থেকে $4.7 বিলিয়ন লোন নেন। কিন্তু আইএমএফ এই লোনের পরিমাণ একবারে দেয় না, তারা কিস্তি মারফত প্রত্যেকটি দেশকেই কিন্তু সেই লোনের পরিমাণ দেয়, এবং ওই আগের কিস্তি ঠিক কোন কাজে ব্যবহার করা হয়েছে সেই রকম একাধিক হিসেব নিকেশ তথ্য তারা কালেক্ট করেন। শেখ হাসিনা যতদিন ছিলেন তখন এই লোনের কিস্তি পেতে কিন্তু বাংলাদেশ সরকারের অসুবিধা হয়নি। সমস্যাটা হয়ে গেল মোহাম্মদ ইউনূস আসার পর। বাংলাদেশের বর্তমান অবস্থা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে বিদেশি কোনো ইনভেস্টমেন্ট তো আসছেই না, উল্টে একের পর এক বিদেশি ইনভেস্টমেন্ট আসা বন্ধ হয়ে গেছে, যেগুলো অলরেডি বাংলাদেশে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট ছিল। আইএমএফ কর্তারা তাই নিজেরা বাংলাদেশ থেকে দেখতে আসেন, তারা বাংলাদেশ থেকে দেখেন এবং ফেরার সময় চারটে এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে যান যা মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। তারা কেন লোন দিচ্ছেন না সেই হিসেবে চারটে পয়েন্ট তারা বলেন। বাংলাদেশের মিডিয়া এগুলো প্রচার করবে না, আর আপনারা আমাকে বলতেই পারেন আমি কেন বাংলাদেশের এই খবরটা নিয়ে আসছি, কারণ এর সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু জড়িয়ে আছে। কারণ ভারতবর্ষ যতদিন বাংলাদেশের সঙ্গে ছিল ততদিন আইএমএফ থেকে এই ধরনের ঋণ পাওয়া কিংবা বিদেশি ইনভেস্টমেন্ট পাওয়া বাংলাদেশের পক্ষে অসুবিধার ছিল না। কারণ ভারত এবং বাংলাদেশের ট্রেড রিলেশন এতটাই সুগঠিত ছিল যে এই মনিটারি রিলেশনের এই যে ট্রানজিশন সার্কেলটা তা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হতো। আজকে আইএমএফ কিন্তু সেই প্রশ্নটাই তুলে দিয়ে গেছে বাংলাদেশে। কি বলেছে আইএমএফ? তারা বলেছেন রেভিনিউ টু জিডিপি রেশিও, অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের রেভিনিউ যে ক্লিয়ার পাথওয়ে সেইটাই এই মুহূর্তে নেই। অর্থাৎ এই রিপোর্টে পরিষ্কারভাবে লেখা আছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ লো ট্যাক্স টু জিডিপি রেশিও, এই যে লাইন, ট্যাক্স কালেকশন, ট্যাক্স কালেক্ট করে মানুষের যে কোষাগার আছে বাংলাদেশের কোষাগার পরিপূর্ণ করো, এবং ট্যাক্স কালেকশনের পর বাংলাদেশের জিডিপি গ্রোথের দিকে জোর দাও। এই যে পথ, এই পথের ক্লিয়ার আইডেন্টিফিকেশন মার্কস বাংলাদেশ সরকার দেখাতে পারেননি। অর্থাৎ ইকোনমিক্যাল দিক দিয়ে তাদের নির্দিষ্ট কিছু সুচিন্তিত রাস্তাই তারা দেখাতে পারেনি আইএমএফ কর্তাদের। ফলে আইএমএফ কর্তারা বুঝতে শুরু করেছেন, মানে বলতে শুরু করেছেন এই যে তোমাদের ঋণ আমরা দেব, সেই ঋণ কিভাবে আমরা ফেরত পাবো। তারা চমৎকার একটি তথ্য দিয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপির পরিমাণ ছিল 5.1, সেটা কিভাবে কমে 3.3-তে এলো, তাও আবার 7-8 মাসে। ঠিক কি এমন করলো বাংলাদেশের সরকার যে অর্থনৈতিক বৃদ্ধি সম্পূর্ণভাবে থেমে গেল? তো সেটা তো নয়, কমে গেল। কিভাবে ফরেক্স রিজার্ভ কমে গেল? কেন বাংলাদেশের হাতে এই মুহূর্তে যতটা বিদেশি সঞ্চয় আছে তা দিয়ে দেশের মাত্র 3 মাস টানা সম্ভব? কেন ব্যাংকিং সেক্টর ভেঙে পড়লো? এরকম একাধিক প্রশ্ন কিন্তু তারা করেছেন প্রথম পয়েন্টে। সেকেন্ড যে পয়েন্ট তারা উত্থাপিত করেছেন তা হলো এক্সচেঞ্জ রেশিওর বা এক্সচেঞ্জের রেট, তার ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয় এতটাই ফ্লেক্সিবল হয়ে গেছে, কমে যেতে শুরু করেছে, তা আদতে বাংলাদেশকে শক্তিশালী ভিতের উপর কি সত্যি দাঁড় করাতে পারে? এই প্রশ্ন কিন্তু আইএমএফ এর পক্ষ থেকে পরিষ্কারভাবে শোনা গেছে। 3 নম্বর তারা যে পয়েন্ট বলেছে তা হলো পলিটিক্যাল এবং ব্যাংকিং সেক্টরের রিফর্মস। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার ব্যাংকিং সেক্টর এবং ইনস্টিটিউশনের যে রিফর্মেশনের জন্য আদতে কি করেছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট মতবাদ তারা আইএমএফ এর সামনে দিতে পারেনি।
অর্থাৎ আমি প্রথম থেকেই যেটা বলতাম, ব্যাংকিং সেক্টর সম্পূর্ণভাবে যে ধসে গেছে, মানুষের হাতে টাকা নেই, এমনকি মানুষকে জানতে দেওয়া হচ্ছে না ব্যাংকের আসল অবস্থাটা কি। মানুষের টাকা মার্কেটে খাটানোর প্রবণতাও বাংলাদেশ সরকার দেখাতে পারছে না, যা আইএমএফ এর এই রিপোর্টে লেখা আছে। অর্থাৎ এই সরকার সাহসিত হতে পারছেই না, রিস্কও নিতে পারছে না, এবং এই টাকাগুলো কিভাবে ইউজ করলে সেই টাকা মার্কেট ঘুরে আবার ফিরে আসবে সেই বিষয়ে সুনির্দিষ্ট ক্লিয়ার পাথওয়ে, যেটা বারবার বলা হয়েছে এই রিপোর্টে, তাও তারা দেখাতে পারেনি। 4 নম্বর যেটা বলা হয়েছে তা হলো বিভিন্ন ক্ষেত্রে ইকোনমিক্যাল চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। আরো একটা উল্লেখযোগ্য বিষয় আমি বলে দিই, এই রিপোর্টে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট আছে। বাংলাদেশ সরকারকে মানে সরাসরি আইএমএফ বলে নন পারফর্মিং যে লোনস গুলো আছে, অর্থাৎ এনপিএল, এই এনপিএল বাংলাদেশের স্টেট ব্যাংকের 10% হয়ে গেছে, প্রাইভেট সেক্টরে 5% করতে হবে। অর্থাৎ স্টেট ব্যাংকের এই রেশিওটা 10%-এর অধিক হয়ে আছে, প্রাইভেট সেক্টরে 5% বেশি মানে বেশি করা যাবে না। কিন্তু বাংলাদেশের এই সরকার লোন কালেকশনও করতে পারছে না, কারণ মানুষের হাতে টাকা নেই। অর্থাৎ নন পারফর্মিং লোনস মানে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন কিন্তু আপনি শোধ করতে পারছেন না। কারণটা এটাই, বাংলাদেশের ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। 4 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম তাহলে ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস। 1 নম্বর তারা বলছে জিডিপি 5.1% থেকে কিভাবে 3.3% হয়ে গেল, তাও আবার 8-9 মাসে। এটা তো বিশ্বের কোনো দেশে হতে পারে না, যা বাংলাদেশ করে দেখিয়েছে। নিঃসন্দেহে ধন্যবাদ প্রাপ্য, তারা একের পর এক ট্রান্সশিপমেন্ট চুক্তির মতো একের পর এক চুক্তি ভারতবর্ষের সঙ্গে ক্যান্সেল করেছে। তারপরের পয়েন্টে যেটা আসে সেটা হলো এক্সটার্নাল শকস। বাংলাদেশে এই মুহূর্তে প্রতিবেশী দ্বারা কিন্তু শক একটা পরিস্থিতিতে আছে। তারা পরিষ্কার বলছে ভারত কেন ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বাতিল করলো। এই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটির ফলে বাংলাদেশের বাৎসরিক 3,000 কোটি টাকা ক্ষতি হবে, 1.5 বছরে 5,600 কোটি টাকার ক্ষতি হবে। এমনকি এই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটির ফলে বাংলাদেশের যে লস হচ্ছে সেই ক্ষতিপূরণের জন্য কিভাবে সাবসিডি দেবে বাংলাদেশ সরকার। অর্থাৎ ভারতের সঙ্গে কেন আপনারা সম্পর্ক খারাপ করলেন, এমনকি ভারতের সঙ্গে আপনাদের বিভিন্ন জায়গায় যে ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সি ছিল তার ভবিষ্যৎটা কি। বাংলাদেশ সরকার প্রতিশোধ নিতে গিয়ে ইগোয়েস্টিক হয়ে বা ভারত থেকে সুতো আমদানি বন্ধ করে দেয়। এর ফলে বাংলাদেশের বস্ত্রশিল্পীরা রাস্তায় নেমে যান। আমরা একাধিক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যেখানে সরাসরি বলছে ভারতের সুতোর গুণগত মান এবং দাম এতটাই কম যে তারা বহির্বিশ্বের সাথে কম্পিটিশন করার জায়গাতেই নেই। শেষ 3 মাসে 1,000 কোটি টাকার অর্ডার চলে এসেছে ভারতবর্ষে। ক্রিসমাস বলুন, নিউ ইয়ার ইভ বলুন, কোনো অর্ডারই এবার বাংলাদেশের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি পায়নি। বস্ত্রশিল্পগুলোকে কার্যত শেষ করে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। বস্ত্রশিল্পীরা রাস্তায় এসে বসেছেন। অর্থাৎ বাংলাদেশের জিডিপির ম্যাক্সিমামটাই যে বস্ত্রশিল্প মানে যোগান দেয়, সেই বস্ত্রশিল্প কেন ধুকছে, কেন এক্সটার্নাল শকস গুলোকে মোহাম্মদ ইউনূস সরকার এতদিন অব্দি এন্টারটেন করলো, কেন এক্সটার্নাল পলিসি আপনারা ঠিক করে গাইড করতে পারলেন না। অর্থাৎ আপনারা দেউলিয়া হচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষকে আপনারা পথে বসিয়ে দিচ্ছেন। আইএমএফ এই রিপোর্টে প্রকাশ করে দিয়ে চলে গেছে। পাশাপাশি পরিষ্কারভাবে তারা বলছে পলিটিক্যাল স্টেবিলিটি নেই। কিসের জন্য বাংলাদেশের এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি আজও আছে? আমরা প্রাথমিকভাবে আপনাদের সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আইএমএফ এর মতো একটি সংস্থা কিভাবে এই পলিটিক্যাল ইনস্টেবল একটা দেশে বিপুল পরিমাণে টাকা আপনাদেরকে দিতে পারে, সেই প্রশ্ন কিন্তু আইএমএফ প্রকাশ্যে তুলে গেছে। অর্থাৎ একটা দেশের ডিপ্লোম্যাটিক পলিসি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পলিসি কতটা খারাপ হলে আইএমএফ এর মতো একটি সংগঠন এই ধরনের রিপোর্ট প্রকাশ্যে বাজারে নিয়ে আসে, তা সত্যি অবাক করার বিষয়। দুঃখের বিষয় কি জানেন, বাংলাদেশের মিডিয়া এ নিয়ে আজকে একটা লাইন অব্দি লিখলো না, যা আজকে আমাদেরকে বলতে হচ্ছে। এবং আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন ভারত ছিল বলে কিভাবে দিনের পর দিন আপনারা প্রত্যেকটি সেক্টরে উতরে গেছেন। এই ধরনের পলিটিক্যাল ক্রাইসিস এর আগে শেখ হাসিনাও কিন্তু ফেস করেছিলেন, সম্ভবত সালটা 2016-র আশেপাশে। তখন কিন্তু ভারতবর্ষ বিপুল পরিমাণে একটা টাকা বাংলাদেশকে সহায়তা করে। ঠিক যেমন মালদ্বীপের মৈত্রী সরকার চলছে, মৈত্রী সরকার যেভাবে মানে ঋণের ফাঁদে ফেসে গেছিলেন এবং ভারতবর্ষের কাছে আসার চেষ্টা করেছিলেন, ঠিক সেভাবে ভারত সরকার কিন্তু শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করেছিলেন। কিন্তু আজকের দিনের দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ইকোনমিক জোনটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেলেন যে আইএমএফও ভরসা করে তাদের আজকে লোন দিচ্ছেন না। আমি একাধিক স্টেটমেন্ট বাংলাদেশে দেখছিলাম, তারা কি বলছে আইএমএফ দেবে না তো কিছু যায় আসে না, আমরা ওয়ার্ল্ড ব্যাংকে যাব, আমরা এশিয়ান ব্যাংকে যাব, এমনকি আমরা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি অর্থাৎ জিকাতে যাব। দেখুন এই জিকা ভারতবর্ষে একাধিক প্রজেক্ট করছে, তাই বাংলাদেশকে লোন দেবে নাকি আমি জানি না। ওয়ার্ল্ড ব্যাংক আমেরিকা দ্বারা কার্যত কন্ট্রোলড, তারাও বাংলাদেশে কতটা ভরসা করবে আমি সেটাও জানি না। আর এশিয়ান ব্যাংক ভারতবর্ষের কার্যত অন্যতম ঘনিষ্ঠ একটা পার্টনার, তারা বাংলাদেশকে লোন দেবে, তাও আবার বাংলাদেশের এই ইনস্টেবল সিচুয়েশনে, সেটাও আপাতত কোনো লক্ষণ আমার অন্তত দেখা যাচ্ছে না। সারমর্ম কি এই পুরো প্রতিবেদনটা সারমর্ম দুটো। একটা দেশের ডিপ্লোম্যাটিক পলিসি কখনোই ইগো দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না।
এখন ডিপ্লোমেসি বদলে গেছে, এখানে স্থান কাল পাত্রকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এখন সাধারণ মানুষের কথাবার্তা সরাসরি ডিপ্লোম্যাটিক একটা অংশ হয়ে গেছে। কিন্তু এত সব বিচার করেও বলতে হচ্ছে, যদি একটা দেশের শাসকের দূরদর্শিতা না থাকে, তাহলে আইএমএফ এর মতো এই ধরনের সংগঠনগুলো বিশ্ব মানচিত্রে আপনাকে খাস্তা করে দেবে। তারা সরাসরি প্রশ্ন করছে, এক্সটার্নাল শকস আজকে বাংলাদেশে এত কেন বেশি? কেন সুইজারল্যান্ড টাকা দেওয়া বন্ধ করে দিল? কেন ভারতের সঙ্গে আপনারা সম্পর্ক খারাপ করলেন? কেন ভারতের সঙ্গে একাধিক চুক্তি ভঙ্গ করে আপনারা ক্ষতিকে ইনভাইট করলেন এবং সেই ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট সাবসিডি দেওয়ার ব্যবস্থাটুকু করলেন না? অর্থাৎ ডিপ্লোম্যাটিক পলিসি এক নম্বর। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের বর্তমান যারা শাসক আছেন তারা শুধুমাত্র চেয়ারের কথা ভাবছেন। আমার ভাবলে অবাক লাগছে যে তারা বহির্বিশ্বটাকে দেখতেই চাইছেন না, শুধু বড় বড় ডায়লগ এবং বাংলাদেশের পায়ে সবাই ড্রাইভ দেবে, কেউ বাংলাদেশের কাছে যাবে না। ভারত আমাদের প্রধান শত্রু, আমাদের সঙ্গে চীন আছে, আমাদের সঙ্গে যেমন পাকিস্তান আছে, এই ধরনের কথাবার্তা বলে সমস্ত জায়গায় এরা ঘেটে রেখে দিয়েছে, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। জাতিসংঘ, ইউকে, ইউএন, ইউএসএ, চীন, পাকিস্তান, ভারত, বিশ্বের কোনো শক্তি নেই এই মুহূর্তে বাংলাদেশকে টেনে তুলতে পারে, কারণ এই বাংলাদেশের সরকার তাদের রাষ্ট্রকে, তাদের দেশকে টেনে তুলতেই চায় না। শুধুমাত্র ক্ষমতা দখলের খেলা খেলে যা হওয়ার তাই হচ্ছে। ভাবলে অবাক লাগছে, এই বাংলাদেশের জিডিপি একসময় 5%-এর উপরে পৌঁছেছিল শেখ হাসিনার সময়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জার্নালে লেখা আছে, আমি নিজে পড়েছি। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আইএমএফ এর এই রিপোর্টে 3% জিডিপি গ্রোথ কিসের জন্য হলো, সেই প্রশ্ন তারা তুলে দিয়ে বেরিয়ে চলে গেল। বাংলাদেশের মিডিয়া প্রচারই করলো না। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।